নমস্কার। আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা জীববিজ্ঞানের একেবারে একদম মূলে, কোষ। জীবনের মূল একক। ঠিক। আমাদের আজকের আলোচনা মূলত ফান্ডামেন্টাল বায়োলজি, দ্য সেল এক্সপ্লেইনড থেকে নেওয়া কিছু তথ্যের উপর ভিত্তি করে। লক্ষ্যটা হলো কোষ জিনিসটা কি, এর গঠন, কাজ, এইসব নিয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়া। আর শুরুটা তো খুবই ইন্টারেস্টিং, সেই ১৬৬৫ সাল থেকে রবার্ট হুক। হ্যাঁ, রবার্ট হুক যখন প্রথম অণুবীক্ষণ যন্ত্রে কর্কের টুকরোয় ওই ছোট ছোট কুঠুরির মতো দেখলেন। আর নাম দিলেন সেল, যদিও তিনি আসলে দেখেছিলেন মৃত কোষের দেয়াল, মানে কোষ প্রাচীর। কিন্তু ওই পর্যবেক্ষণটাই তো পথ খুলে দিল, ভাবা যায়। একদম। পরে অবশ্য লিওয়েন হুক প্রথম জীবন্ত কোষ, মানে এককোষী জীব দেখেন। কিন্তু আসল যে ভিত্তিটা তৈরি হলো সেটা কোষতত্ত্ব দিয়ে। আচ্ছা, এই যে আমরা সবাই, গাছপালা, পশু পাখি, মানুষ, কোটি কোটি কোষ দিয়ে তৈরি, এই ভাবনাটাই তো অসাধারণ। আর এই কোষের সংজ্ঞাটা যদি বলি খুব সহজ করে, জীবদেহের গঠন আর কাজের মূল একক। যেটা নিজে নিজেই জীবনের সব কাজ করতে পারে। কিছু জীব তো একটাই কোষে বেঁচে থাকে, তাই না? যেমন ধরুন ব্যাকটেরিয়া, অ্যামিবা। ঠিক। আর বহুকোষী তো আমরা আছি। এই কোষ নিয়েই তো স্লেইডেন আর শুয়ান তাদের বিখ্যাত তত্ত্বটা দেন। হ্যাঁ, যে সমস্ত জীব কোষ দিয়ে তৈরি, আর কোষই হল গঠন আর কাজের একক। কিন্তু এর সাথে রুডলফ ভিরচোর কথাটা যোগ না করলে তত্ত্বটা সম্পূর্ণ হয় না। অমনিস চেলুলা ই চেলুলা, মানে প্রত্যেকটা নতুন কোষ তৈরি হয় আগের কোনো কোষ থেকে। একদম নিজে নিজে তৈরি হয় না। এটা তৎকালীন ওই স্পন্টেনিয়াস জেনারেশনের ধারণাকে একেবারে বাতিল করে দিয়েছিল। বিরাট একটা ব্যাপার ছিল সেটা। সত্যি, জীববিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আচ্ছা, এবার কোষের ভেতরে একটু ঢোকা যাক। কি কি থাকে এর মধ্যে? মূলত তিনটে প্রধান অংশ ধরা যেতে পারে। বাইরে একটা আবরণী, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, যেটা খুব সিলেক্টিভ, একটা দারোয়ানের মতো, কাকে ঢুকতে দেবে কাকে বেরোতে দেবে সেটা ঠিক করে। ঠিক। আর এর ভেতরে যা কিছু সজীব জিনিস, সবটা মিলিয়ে হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে তো থাকে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস হলো গিয়ে কোষের মস্তিষ্ক বা কন্ট্রোল সেন্টার। এখানেই তো সব জেনেটিক তথ্য, ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে প্যাক করা থাকে। বংশগতি নীল নকশা। শুধু তাই না, কোষের সব কাজও তো নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াস। অবশ্যই। আর নিউক্লিয়াস বাদে বাকি যে জেলির মতো অংশটা, সাইটোপ্লাজম, সেখানে ভেসে বেড়ায় নানা রকম অঙ্গাণু, ছোট ছোট অর্গানেলস। এই অঙ্গাণুগুলোর কাজ কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যেমন ধরুন মাইটোকন্ড্রিয়া। ও, কোষের শক্তিঘর, পাওয়ার হাউস। আমরা যে শ্বাস নিই সেই অক্সিজেন ব্যবহার করে খাদ্যকে ভেঙে শক্তি তৈরি করে এটিপি রূপে। আরেকটা মজার ব্যাপার হলো, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আর রাইবোজোমও আছে, যেন কোষের ভেতরে আরেকটা ছোট জগৎ। ঠিক। আর রাইবোজোম, সে তো প্রোটিন তৈরির কারখানা। নিউক্লিয়াসের নির্দেশ মতো অ্যামিনো অ্যাসিড জুড়ে জুড়ে প্রোটিন বানায়। প্রোটিন ছাড়া তো কোষের কোনো কাজই চলবে না। আচ্ছা, আরেকটা অঙ্গাণু আছে না, লাইসোজোম, যাকে বলে সুইসাইড ব্যাগ। হ্যাঁ, লাইসোজোম কোষের পরিচ্ছন্নতা কর্মীও বলতে পারেন। পুরনো অঙ্গাণু বা বর্জ্য পদার্থ হজম করে ফেলে। তবে আত্মঘাতী থলি নামটা একটু বেশি নাটকীয় শোনায়। এর কাজটা আসলে খুব নিয়ন্ত্রিত। বুঝলাম। আচ্ছা, উদ্ভিদ কোষে তো আরও কিছু বিশেষ অঙ্গাণু থাকে, তাই না? প্লাস্টিড। একদম, প্লাস্টিড। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল ক্লোরোপ্লাস্ট, যেটা সালোক সংশ্লেষণ করে, সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করে। সবুজ রঙের জন্যও তো ক্লোরোপ্লাস্টই দায়ী। হ্যাঁ, এছাড়া আছে ক্রোমোপ্লাস্ট, যা ফুল ফলকে রঙিন করে, আর লিউকোপ্লাস্ট, যেটা খাদ্য সঞ্চয় করে রাখে, বর্ণহীন। এই প্লাস্টিডের উপস্থিতি বা অনুপস্থিতি তো উদ্ভিদ আর প্রাণী কোষের একটা বড় পার্থক্য। ঠিক তাই। আরও কিছু পার্থক্য আছে। যেমন উদ্ভিদ কোষের বাইরে একটা বেশ শক্ত সেলুলোজ দিয়ে তৈরি কোষ প্রাচীর থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। এই জন্যই উদ্ভিদ কোষের একটা নির্দিষ্ট আকার থাকে। একদম। এছাড়াও ক্লোরোপ্লাস্ট তো প্রাণী কোষে নেই। আর ভ্যাকিওল বা কোষ গহ্বর, উদ্ভিদ কোষে একটা বেশ বড় সেন্ট্রাল ভ্যাকিওল থাকে। ওটার কাজ কি? মূলত জলীয় চাপ নিয়ন্ত্রণ করা আর কিছু বর্জ্য পদার্থ জমিয়ে রাখা। প্রাণীকোষে ভ্যাকিউল থাকলেও খুব ছোট হয় বা অনেক সময় থাকেই না। আর একটা জিনিস, সেন্ট্রিওল, যেটা কোষ বিভাজনে সাহায্য করে। হ্যাঁ, সেন্ট্রিওল সাধারণত প্রাণী কোষেই পাওয়া যায়। উদ্ভিদ কোষে এর ভূমিকাটা অন্যভাবে পালিত হয়। এই যে এত অঙ্গাণু, এত কাজ,
সব চলছে কোষের মধ্যে। আর এই কোষগুলো বিভাজিত হয়েই তো আমরা বাড়ি বা গাছপালা বাড়ে। ঠিক, দুরকম কোষ বিভাজন আছে, মাইটোসিস আর মিওসিস। মাইটোসিস হয় আমাদের দেহকোষে, বৃদ্ধি আর মেরামতের জন্য। এতে ক্রোমোজোম সংখ্যা একই থাকে। একদম, একটা কোষ থেকে দুটো একই রকম কোষ তৈরি হয়। আর মিওসিস হয় জনন কোষ তৈরির সময়, মানে স্পার্ম বা এগ সেল। এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই না? হ্যাঁ, যাতে নিষেক বা ফার্টিলাইজেশনের পর আবার প্রজাতির নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম ফিরে আসে। আর এই মিওসিসের জন্যই জিনের নতুন কম্বিনেশন তৈরি হয়, মানে ভ্যারিয়েশন আসে। তার মানে এই ছোট্ট কোষই হলো জীবনের ভিত্তি। গঠন, বৃদ্ধি, শক্তি উৎপাদন, বংশরক্ষা সবকিছুর মূলেই কোষ। একদম, ভাবুন একটা কোষ থেকে বিভাজিত হতে হতে কিভাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ তৈরি হয়, আর তারা একসাথে মিলেমিশে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি করে, নির্দিষ্ট কাজ করে। এটা সত্যিই অবাক করার মতো। এখানেই তাহলে আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা চলে আসে, তাই না? হ্যাঁ, একটা চিন্তার খোরাক। এই যে কোষ, জীবনের এত সরল, এত মৌলিক একটা একক, কিভাবে এই সরল এককগুলো এত সুশৃঙ্খলভাবে বিভাজিত হয়ে একে অপরের সাথে যোগাযোগ রেখে বিশেষ বিশেষ কাজ শিখে নিয়ে এক একটা জটিল জীব তৈরি করে। ধরুন একটা বিশাল তিমি মাছ বা একজন মানুষ যে কিনা এত সূক্ষ্ম চিন্তা করতে পারে। ঠিক এই সরলতা থেকে জটিলতার পথে উত্তরণ, এই বিশাল বৈচিত্র্য তৈরি হওয়ার রহস্যটা কি? এটা নিয়ে ভাবার অনেক কিছু আছে।